আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল দৈনিক মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকার টকশো করোনাকালীন ব্যাংকিং সেবা। সঞ্চালনায় আমি আছি তাসমিনা জেবিন ফ্লোরা। আমাদের এই অনুষ্ঠানে কারিগরি সহযোগিতায় পাশে আছে জনাব শাহানুর রহমান সুমন। পরিকল্পনা ও সার্বিক দিক নির্দেশনায় আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব কবির নেওয়াজ রাজ। আজকের অনুষ্ঠানে অতিথি যারা আছেন আমি তাদেরকে তাদের পরিচয় দেবার জন্য অনুরোধ জানাচ্ছি। আব্দুল্লাহ, আপনি আপনার পরিচয়টা দিন। আল মামুন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবি ব্যাংক, চট্টগ্রাম বদ্রাট ব্রাঞ্চে আছে। চপলা প্লিজ। আসসালামু আলাইকুম, আমি আঞ্জুমান আরা পারভিন চপলা, সোশ্যাল ইসলামী ব্যাংক মহাখালী শাখায় কর্মরত আছি, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঢাকা থেকে বলছি। আমাদের সাথে আরো দুইজন অতিথি যুক্ত হবেন, তারা এখনো আমাদের সাথে যুক্ত হতে পারেননি। তারা আমাদের সাথে যুক্ত হলে তাদের সাথে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দিব। আমি প্রথম প্রশ্ন রাখতে চাই, ও ভাই চলে এসেছে, মনিরুজ্জামান ভাই, আপনি আপনার পরিচয়টা দিন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা শাখা পোস্টিং আমার। আমি আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি যারা দর্শক শ্রোতা শুনছেন তাদেরকে সবাইয়ের প্রতি শুভকামনা। ধন্যবাদ। আমি আব্দুল্লাহ ভাইকে প্রশ্ন করতে চাই, যেহেতু আজকের টপিকসটা আমাদের জন্য খুবই মূল্যবান, তিনি যদি আমাদেরকে বলতেন যে যেহেতু উনি ব্যাংকিং সেক্টরে জড়িত আছেন, এক্ষেত্রে এই দায়িত্ব পালনকালে ব্যাংকাররা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? আসলে করোনা কালে আমি তো চট্টগ্রামে ছিলাম এবং আমার ব্রাঞ্চটা ছিল। আচ্ছা, ফার্স্টলি সরি, আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা আজকের অতিথি ছিল, ম্যাডাম আপনাকে, জেবিন আপু এবং চপলা আপু আর দুজন স্যার আছেন, এবং যারা কারিগরি সহায়তায় আছেন ওদেরকে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি লাইভ প্রোগ্রামে সহায়তা করার জন্য। প্রথমত আমি যেটা বলতে চাই, করোনাকালীন সময়ে আমি যে ব্রাঞ্চে ছিলাম, আমার ব্রাঞ্চটা ছিল বদ্রাট, চট্টগ্রামের একটি মোক্ষম জায়গায়, এখানে আমাকে যেতে হয়েছে এবং শাটডাউন যখন ছিল তখন শুধু ক্লোজ ছিল, এর বাইরে ওপেন ছিল ব্রাঞ্চ, সংক্ষিপ্ত 3-4 ঘন্টার জন্য অনেক সময় ওপেন রাখছে, এবং রুরাল ব্রাঞ্চ গুলোতে বন্ধ ছিল প্রায় অনেকগুলো ব্রাঞ্চ, যার ফলে অনলাইনের একটা প্রেশার, অনলাইন ব্যাংকিং, মানে আমার ব্রাঞ্চে যদি 100 জন লেনদেন করে, 200 জন যদি লেনদেন করে, 50%-এরও বেশি দেখা যাচ্ছে বিভিন্ন ব্রাঞ্চ থেকে এসে ভিড় করছে। এই ক্ষেত্রে আমরা প্রথম যে প্রবলেমটা হয়েছিল ট্রানজিট, আমরা গাড়ি পাই নাই এবং ব্রাঞ্চ থেকে বা ব্যাংক থেকে এরকম প্রোভাইড করতে পারেনি, আমরা নিজেরা অনেক সময় হেঁটে বিভিন্নভাবে বিড়ম্বনার শিকার হয়েছি, আর লিবে রয়েছে। আর একটা হচ্ছে হেলথ রিক্স, এখন আমরা তো মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এগুলো ইউজ করছি এবং ব্রাঞ্চে গেছি, এবং যে জায়গাটা এটা বিজি ছিল, অনেকটা ক্রাউডেড প্লেস, নিচে এবং ব্রাঞ্চের মধ্যে সামনে পিছে বাজার ছিল, এটা একটা ট্রানজিট এরিয়া আসলে চট্টগ্রামে। তো এইখানে দেখা যাচ্ছে অনেকগুলো বিভিন্ন রকমের মানুষ আসতেছে, কেউ মাস্ক পরতেছে অথবা পুলিশ একটু ডিস্টার্ব করলে একটু লাগাচ্ছে, আবার চলাচ্ছে ব্যাংকে আসতেছে, ব্যাংকে আসার উদ্দেশ্যে অনেকে ঘর থেকে বের হয়েছে, অন্য কোনো কাজ থাকলে ওটা ও ব্যাংকের উপর দিয়ে চাপিয়ে দিচ্ছে, বিভিন্ন ভাবে আমরা মানে আর অনেকে দেখা যাচ্ছে এটিএম, যে কিছু আমরা আলোচনাও করেছিলাম, এটিএম কার্ড ইউজ করতে পারে, অথবা আমাদের এবি ব্যাংকের এবি ডিরেক্ট একটা আমরা অনেককে এইভাবে মানে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে অন্য ব্যাংক অথবা নিজেদের ট্রান্সফার, ওটাও অনেকে ইউজ করে নাই, ব্যবহার না, ওরা ব্যাংকে এসেছে বের হওয়ার সাথে। মূল কথা হচ্ছে যখন কঠিন করোনা ছিল তখন ওরা একটু মুভমেন্ট করার জন্য, বের হওয়ার জন্য ব্যাংককে ইউজ করছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা ওই রোস্টারিং, যেটা আমরা প্রবলেম পড়ছি রোস্টারিং এর ক্ষেত্রে, দেখা যাচ্ছে যে অনেকে একটু দূরে যারা বাসা কাছে, ওরা রোস্টারিং আমরা করতে হচ্ছে। তারপর বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংক যখন ওপেন রাখছে, ব্যবসা বাণিজ্য, বড় বড় ব্যবসায়ীরা যখন, যারা একদম অপারক, তারা ঘরে বসে আমাদেরকে মানে
একটা হেল্প চাইছে, আমরা করতে হচ্ছে ওটা অফিসে গিয়ে, যদিও এটা মানে করা হচ্ছে না। তবে ওয়ার্কিং এনভায়রনমেন্টের মধ্যে দেখা যাচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা যাচ্ছে না, কারণ ব্যাংক প্রিমাইজের মধ্যে 10 জন, কিন্তু বাইরে সিঁড়ির মধ্যে দেখা যাচ্ছে 30 জনও দাঁড়িয়ে আছে, কিন্তু ওই 30 জনের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সটা হয়নি। হয়তো ব্রাঞ্চ প্রিমাইজেস এর মধ্যে হয়তো আমরা ডিস্টেন্সটা মেনটেন করছি, বা চেয়ার ছিল না বা একটু দাঁড়াইছি, কিন্তু রাস্তার মধ্যে দেখা যাচ্ছে অনেক সময় একটা 20-30 জন এসে গেছে, ওইখানে আর ডিস্টেন্সটা করা যায়নি। তো এই ক্ষেত্রে এফেক্টেড আমরা হয়েছি, অনেক অফিসার এফেক্টেড হয়েছে, কাস্টমার এফেক্টেড, কাস্টমার থেকে আমরাও সংক্রমিত হই। মানে তো আল্লাহর রহমত আমি সুস্থ ছিলাম, আমি কঠিন করোনার মধ্যেও অফিসে গেছি, ইভেন বিভিন্ন মানে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য হলো যখন ওপেন ছিল আমি গেছি। তো আল্লাহর রহমত আমি সুস্থ ছিলাম, এটা আপনাদের দোয়া। ধন্যবাদ জেবিন আপু। ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ তাদের শত ব্যস্ততার মাঝে আমাদেরকে তাদের মূল্যবান সময় দিয়েছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা একসঙ্গে ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশ বিদেশ থেকে কাছে এবং দূরের সকল দর্শক শ্রোতা ও বন্ধুদেরকে, যারা আমাদের এই আজকের অনুষ্ঠান দেখছেন। তাছাড়া ব্যস্ততার কারণে যারা আমাদের সঙ্গে এখন যুক্ত হতে পারেননি, কিন্তু পরবর্তীতে আমাদের অনুষ্ঠান রেকর্ড দেখবেন, তাদের জন্য শুভকামনা রইল। আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। আমি দ্বিতীয় প্রশ্নে চলে যাব জনাব মনিরুজ্জামান মনির সাহেবের কাছে। আপনি যদি ভাই আমাদেরকে একটা প্রশ্নের উত্তর দিতেন, যেটা দর্শকরা আমাদের কাছে প্রায় প্রশ্ন রাখে, যে করোনায় আমাদের যে গ্রাহকরা তারা কোন দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং আপনার কাছে কি মনে হচ্ছে যে কোন কোন দিক দিয়ে তারা এই করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়েছে? ধন্যবাদ তাসমিনা জেবিন আপুকে সুন্দর একটা অনুষ্ঠানের পরিকল্পনা করার জন্য এবং তা বাস্তবায়ন করার জন্য। তো এক সমসাময়িক সময়ের জন্য বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনাটি। ব্যাংকিং ব্যবস্থায় আমরা দেখছি যেখানে মানুষ অর্থের সংকটে, অর্থের লেনদেনের কারণে ব্যাংকে মানুষ উপস্থিত হয়। আজকে এই করোনা পিরিয়ডে আমরা যারা যেসব আমাদের গ্রাহক, ক্লায়েন্ট, ব্যবসায়ী যারা আমাদের কাছে পূর্বাপর আর্থিক লেনদেন তথা ব্যবসায়িক কর্মকাণ্ড সচ্ছলভাবে পরিচালনার জন্য ব্যাংকের সহায়তা গ্রহণ করে থাকে। ব্যবসায়ীদের মাঝে আমরা খেয়াল করেছি, বিশেষ করে হোটেল রেস্তোরাঁয় যারা রেস্তোরাঁ সংক্রান্ত ব্যবসা করেন, যারা বিনোদনমূলক অনুষ্ঠান আদিতে যারা যুক্ত থাকেন, বিশেষ করে সিনেমা হল সহ মিডিয়া পাড়া আজকে একটা স্থবির অবস্থায় দাঁড়ায় গেছিল বলা যায়। যদিও কিছুটা উত্তরণ ঘটছে সম্প্রতিকালে, কিন্তু আবার সেটা আবার ব্যাপক বলায় সেটা আবার ক্ষতিগ্রস্ত পর্যায়ে যাচ্ছে। হোটেল রেস্তোরাঁ আমার জানা মতো অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে ব্যবসা গুটাই নিয়েছে। আবার যারা কৃষকরা যারা মালামাল উৎপাদনের পর এগুলা বাজারজাত করার ক্ষেত্রে যাদের দরকার স্বাভাবিক চলাচল, সেই স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার কারণে পরিবহনে তাদের অনেক মারাত্মক ক্ষতি হচ্ছে। আমরা দেখেছি অনেক ব্যবসায়ী, অনেক কৃষক, তাদের এই করোনা তাদের জন্য একটা বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের ব্যবসা প্রচন্ড ভাবে, অনেকে বলছেন 20%, 30%, 50% পর্যন্ত তাদের ব্যবসা সংকুচিত হয়েছে স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার কারণে। মানুষ এমন একটা পর্যায়ে গেছে যখন লকডাউনের সময় বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া তারা বাজারে আসেনি। আজকে রিক্সা, অটো, ভ্যান চালিয়ে যারা দিনমজুর, যারা ভ্যান চালায়, যারা মানে পরিবহন খাত গেছেই, পাশাপাশি আমাদের পরিবহন ব্যবসায়ী যারা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন তারাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের পরিবহন ব্যবসা যেহেতু ক্ষতিগ্রস্ত, পাশাপাশি তাদের যারা ঋণ নিয়ে এই কারবারগুলো করেন তাদের মানে স্বাভাবিক অবস্থা তো নেই, তারা আবার একটা সংকটের সম্মুখীন হতে যাচ্ছে, এটা আগেই আশঙ্কা করে তারা মাথায় হাত দিয়ে বসছেন যে কোনো মুহূর্তে একটা আবার সেই লকডাউনের মতো অবস্থা আসতে পারে বা আসতে যাচ্ছে। এই সব বিষয়গুলা বলতে গেলে একটার সাথে আরেকটা সম্পৃক্ত বিধায় কম বেশি প্রত্যেকেই এফেক্টেড হচ্ছে। ব্যবসায়ী থেকে শুরু করে স্বাভাবিক কর্মকাণ্ড যারা ছোট দোকানি তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেননা তাদের বেচা কিনাও কমে যায়। মানুষ যদি বাজারে না আসে, তারা স্বাভাবিক চলাচলে অভ্যস্ত না হয়, স্বাভাবিক
স্বাভাবিকভাবে তাদের বেচা কিনা বা ক্রয় বিক্রয় লেনদেন এইগুলাও ব্যাহত হচ্ছে। এটা আমি মনে করি সর্বক্ষেত্রে এটা এফেক্টেড হচ্ছে, এবং ব্যবসায়ীরা মারাত্মকভাবে, ব্যবসায়ী বলতে আমি সব ধরনের ব্যবসায়ীকে বলছি, যারা আম, পরিবহন ব্যবসা করেন, যারা হোটেল রেস্তোরাঁর ব্যবসা করেন, যারা সিনেমা হলের আম, বিশাল পুঁজি খাটিয়ে ব্যবসা, হল থেকে শুরু করে অনেক স্টাফ অফিসারদের তাদের বেতন দিতে হয়, তারা পর্যন্ত সব ক্ষেত্রেই এইগুলা আহ, ক্ষতিগ্রস্ত হচ্ছে। করোনার এই এফেক্টটা আমাদের সর্বক্ষেত্রেই পড়েছে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আমরা চলে যাব চপলা পারভিনের কাছে। একটা জরুরি প্রশ্ন আমাদের কাছে অনেকক্ষণ থেকে ঘুরপাক খাচ্ছিল, সেটা হলো যে করোনার যে ব্যাংকিং যে আমাদের খাতগুলো আছে, এগুলো কোন কোন ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে আপনি মনে করেন? চপলা। ধন্যবাদ জেবিন আপনাকে সুন্দর একটা অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করবার জন্য। আমরা সবাই খুব কমফোর্ট জোনে আছি। তো এই করোনাকালীন সময়ে আসলে এই ধরনের সমসাময়িক বিষয়টা নির্বাচন করার জন্যও ধন্যবাদ জেবিন আপনাকে। আমরা ব্যাংকাররা তো আসলে নানান ধরনের সংকটেই আছি। প্রথমত হচ্ছে যে আমি যদি প্রথম থেকে বলি, একদম প্রথম ফ্রম দ্য বিগিনিং আমাদের ট্রান্সপোর্টেশনের কোনো ব্যবস্থা ছিল না। ইভেন আমরা রাস্তাঘাটে যখন নেমেছি তখন নানান ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেছে, আমরা মিডিয়াতে দেখেছি। মানে একজন মহিলার সঙ্গে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। আমরা ব্যাংকাররা আমাদের কার্ড দেখিয়ে, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার কিছু দূর হেঁটেও যেতে হয়েছে। তারপরে আমি আমার ব্যবস্থাপককে ফোন দেওয়ার পরে উনি ব্যবস্থা করে আমাকে রেস্কিউ করেছেন। তো এইসব প্রতিবন্ধকতা সত্ত্বেও যেহেতু দেশের অর্থনৈতিক চালিকা শক্তির একমাত্র অবলম্বন হচ্ছে ব্যাংক, কোনোভাবেই এটা প্রতিহত করা যাবে না, বন্ধ রাখা যাবে না, আমাদের যে কোনো মূল্যে পৌঁছাতে হবে। আমরা ইনশাল্লাহ পৌঁছেছি। তো যখন বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার আসলো যে স্বল্প সংখ্যক বা সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হবে, তখন রোস্টারিং এর বিষয়টা আসলো। রোস্টারিং করতে গিয়ে আমরা যে সমস্যাটার সম্মুখীন হলাম সেখানে হলো যে জনবল কমে যাওয়াতে আমাদের কাজের লোড অনেক বেড়ে গেল। সেক্ষেত্রে অনেক কাজ পেন্ডিংও হয়ে যাচ্ছিল। এই ধরনের নানান ধরনের সমস্যা তো হচ্ছিলই। তারপরে আমাদের স্বাস্থ্য ঝুঁকি, তখন আমাদের সচেতনতাও এভাবে ছিল না। ফার্স্ট ওয়েভেই তো আমাদের ব্যাংকাররা অনেক আক্রান্ত হয়েছে এবং অনেকে ইন্তেকালও করেছেন। আল্লাহ সবার বেহেশত নসিব করুন। আমরা করোনা যোদ্ধাই বলবো আমাদেরকে। আমাদেরকে একটি দিনের জন্য ছুটি দেয়া হয় নাই যে ব্যাংক বন্ধ থাকুক, ব্যাংকাররা যেতে হবে না। তো আমরা আলহামদুলিল্লাহ আমরা সততার সঙ্গেই এই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেছি। সেক্ষেত্রে যেটা আমি মানে প্রধান অসুবিধার কথা বলবো জেবিন, সেটা হচ্ছে যে প্রথম দিকে কিন্তু আমাদের এই স্বাস্থ্য সচেতনতা, সোশ্যাল ডিস্ট্যান্সিং এই বিষয়গুলো বুঝে উঠতেই কিন্তু আমাদের অনেক সময় লেগে গেছে। সেক্ষেত্রে আমরা ওই পর্যায়ে আমরা অনেকেই আক্রান্ত হয়ে গেছি। আমার শাখায় অর্ধেক প্রায় একসাথে আক্রান্ত হয়েছিল। তারপরে আমি অবশ্য সেকেন্ড ওয়েভে আমিও সাপোর্টার ছিলাম। আমি 25 দিন অফিস করতে পারি নাই। আমার পরিবারে আরো 2 জন অসুস্থ ছিল। তো এই ধরনের সমস্যাগুলো তো হয়েছেই। তারপরে হচ্ছে যে আমাদের নিত্য নৈমিত্তিক কাজগুলো পেন্ডিং হয়ে যাচ্ছিল, সেগুলো আমাদের জন্য বোঝা হয়ে যাচ্ছিল। তো আল্লাহর রহমতে যখন একটু আবার একটু যখন করোনা পরিস্থিতি শান্ত হলো, তখন আমাদের এক্সট্রা এফোর্ট দিয়ে এটাতে ওভারকাম করতে হয়েছে। তো এই করে করে তো 2 বছর চলেই গেল। আবারও শুরু হয়েছে করোনার ঢেউ। তৃতীয় চতুর্থ ঢেউ শুরু হয়েছে। অলরেডি আমার শাখায় এখন 6 জন আক্রান্ত। আমিও শঙ্কামুক্ত নই। সবাই দোয়া করবেন আপনারা যে আমরা যেন এই যুদ্ধটা চালিয়ে যেতে পারি সুস্থতার সাথে। আসলে জেবিন প্লিজ। ধন্যবাদ চপলা, খুব চমৎকার বলেছেন আপনি। আমরা দৈনিক মানুষের কল্যাণ প্রতিদিন পত্রিকার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাচ্ছি, কারণ তারা আমাদের আজকে এই একটা চমৎকার সময় উপযোগী একটি অনুষ্ঠান আমাদের অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আর প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি যে আপনারা অনুষ্ঠানের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের অতিথিদের যত প্রয়োজনীয় প্রশ্ন আছে সেগুলো করতে পারবেন। আমি আব্দুল্লাহর কাছে ফিরে যাচ্ছি, যেহেতু আমাদের আরেকজন অতিথি এখনো সংযুক্ত হতে পারেননি।
আব্দুল্লাহ ভাই, আপনি একটু আমাদেরকে বলেন যে করোনাকালীন সময়ে গ্রাহকদের করণীয় বিষয়গুলো কি? ধন্যবাদ জেবিন আপু। আসলে গ্রাহকরা তো ব্যাংকিং, কিছুক্ষণ আগে আপা বলল, চপলা আপা, গ্রাহক ব্যাংকিং খাত হচ্ছে যে অর্থনীতির মূল চালিকা শক্তি। তো সেই হিসেবে সরকারও ব্যাংক বন্ধ করতে চায়নি, রোস্টারিং বা বিভিন্ন সংক্ষিপ্ত আকারে হলেও ব্যাংক ব্যাংকিং কার্যক্রম চালু রেখেছে। উম, তবে এই এই ক্ষেত্রে হচ্ছে যে মেইনলি আমি প্রথম থেকে যদি বলি সেফ, মানে প্রথমে ব্যাংকারদের পক্ষ যদি বলি, তাহলে সেফলি একটা সার্ভিসটা প্রদান করতে হবে নিজেকে সেফ রেখে, যেভাবে হোক, যেমন হ্যান্ড স্যানিটাইজার, ফেস মাস্ক অথবা ফেস শিল্ড, গ্লাভস, এগুলো ইউজ করতে হবে। এবং ব্রাঞ্চ করতে হবে প্রথমে। এবং গ্রাহকদের ক্ষেত্রে যেটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার এবং ওয়াশ করে গ্রাহকরা ব্যাংক প্রিমাইজে ঢুকবে, এবং মাস্ক অবশ্যই পরতে হবে। যদি কোনো এখন টেম্পারেচার, এখন তো আমরা টেম্পারেচার পর্যবেক্ষণ করে সিকিউরিটি গার্ড দিয়ে টেম্পারেচারটা দেখে তারপর ব্রাঞ্চের ব্রাঞ্চ ব্যাংকিং কার্যক্রমে ওরা অংশগ্রহণ করতে পারবে। এবং যারা বেশি অসুস্থ, হয়তো অনেকে চলে আসে, দেখলাম আমরা, আমার ব্রাঞ্চ আমি দেখছি অসুস্থ রোগী চলে আসছে, কিন্তু করোনা তো আমরা জানি না আসলে। ওই ক্ষেত্রে তো তাকে হয়তো ঢুকতে দেওয়া হয়নি, বা আমরা স্পেশাল একটা সার্ভিস বা কাউকে দিয়ে করেছি। গ্রাউন্ড পরিহিত আমাদের ছিল কয়েকজন, ওদেরকে দিয়ে আমরা স্পেশাল সার্ভিস হয়েছি। কিন্তু আপনি জেবিন আপু, যেটা বলতে চাচ্ছি, এই গ্রাহকরা যেটা ওই হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, ফেসিয়াল, এগুলো সবাই ইউজ করতেছে। মূল যখন বেশি করোনা ছিল 2020 এবং লকডাউনের মধ্যে প্রথম, তখনই একটু আমরা দেখেছি ওই জিনিসটাকে মেনটেন করতে। পরবর্তীতে 21 সালে যখন লকডাউন ছিল, তখন প্রাথমিক পর্যায়ে হয়তো করলেও পরবর্তীতে এগুলো মেনটেন হয়নি। ব্রাঞ্চের মধ্যে বা ব্রাঞ্চ প্রিমাইসেস এর মধ্যে গ্রাহকরা ঢুকে গেছে। অনেক সময় বড় বড় ব্যবসায়ীরাও চলে এসেছে, যারা ঘরে ছিল আগে, বের হয়নি বা ওদের প্রতিনিধি দিয়ে কাজ করেছিল, ওরা নিজেরাও এসে গেছে। তো মাস্কটা, তো আমি যেটা বলবো, প্রথমত মাস্কটা পরতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে, এবং কেউ টেম্পারেচারটা ইউজ করে ব্যাংকিং কার্যক্রম আসতে হবে। এবং সোশ্যাল ডিস্টেন্স যেটা মেনটেন করতে বলছে, 3 ফুটটা বজায় রাখতে হবে। ওই ওই ধরনের যেটা, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে যে গাইডলাইন, ওই গাইডলাইন মোতাবেক যদি ওই গাইডলাইন মোতাবেক আমাদের ব্যাংক গ্রাহকদেরকে বলতে হবে, এবং এটা এনকারেজ করতে হবে গ্রাহকরা যাতে বা লিফলেটের মাধ্যমে অথবা নিজেরা বুঝিয়ে, আর বোঝানো তো কয়েকজনকে, সবাই তো জানে, লিফলেটের মাধ্যমে ব্যাংক যে ব্যাংক গ্রাহকদেরকে প্রোভাইড করবে এই জিনিসটা। আর অতিরিক্ত অসুস্থ হলে তাকে ব্যাংক প্রিমাইজে অ্যালাউ না করে স্পেশাল কোনো ভাবে ব্যবস্থা করে তাকে সার্ভিস প্রদান করা। এর বাইরে যদি সব ব্যাংকে না এসে যদি পারে, যেমন ইন্টারনেট ব্যাংকিং আছে, আমার ব্যাংকও আছে, ডিরেক্টের মাধ্যমে বিভিন্ন ব্যাংক, অন্য ব্যাংক এবং নিজেদের লেনদেন, এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অথবা বিভিন্ন সফট সিস্টেমেটিক যে লেনদেনগুলো বিভিন্ন ব্যাংক প্রোভাইড করে গেছে, ওই জিনিসগুলো যাতে ওদেরকে ব্যবহার করার পদ্ধতিটা শিখিয়ে দেওয়া। অনেকে হয়তো ব্যবহার করতে চায় না, বা জানলেও ইন্টারেস্টেড হয় না একটু বের হওয়ার জন্য, অথবা অনেকেই করে না। তাদেরকে এই জিনিসগুলো যদি সচেতন করা হয়, এই জিনিসগুলো যদি সম্পর্কে যদি আমরা অ্যাপ্রিসিয়েট করি, তাহলে আমি মনে করি গ্রাহকদের সাথে একটু এই যে করোনা থেকে আমরা একটু মোটামুটি করোনাকালীন ব্যাংকিং ব্যবস্থাটা সুন্দর থাকবে, সবাই সেফ থাকবে। ধন্যবাদ জেবিন আপু। আমরা চলে যাচ্ছি চপলার কাছে। চপলা, আমাদের একটা কমন প্রশ্ন আছে, সেটা যদি আপনি একটু বলতেন দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, যে এই সময় করোনা মোকাবেলায় ব্যাংকারদের কি কি ধরনের সচেতনতামূলক আচরণ করা উচিত? চপলা। ধন্যবাদ জেবি। সত্যিকার অর্থে আমাদের ব্যাংকাররা
যে ধরনের ঝুঁকির মুখে আছে আমরা স্বাস্থ্য সচেতনতাটা না মেনটেন করলে আমাদের স্বাস্থ্য ঝুঁকি থেকে এড়াতে পারবো না। সেক্ষেত্রে আমাদের যে স্বাস্থ্যবিধি দেয়া আছে সরকারিভাবে বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা দিয়ে এটুকু মেনটেন করতে হবে, যেমন মাস্ক পরিধান করা বাধ্যতামূলক। আমরা যেমন একটু হেলাখেলা করছি এখন সর্বপর্যায়ে দেখা যাচ্ছে ট্রান্সপোর্টেশনে, তারপরে বাজারঘাট, ইভেন ব্যাংকে যখন আসে। তো মাস্কটা বাধ্যতামূলকভাবে পরিপালন করতে হবে, সামাজিক দূরত্বটা বজায় রাখতে হবে। তারপরে হচ্ছে যে ডিসইনফেক্টেড যে জিনিসগুলো এগুলো ব্যবহার করতে হবে। আর সবচাইতে বড় কথা কি যে আমাদের এই ইলেকট্রনিক যুগে আমরা ইলেকট্রিক মিডিয়া গুলো যদি খুব ভালো করে ব্যবহার করি বা আমরা যদি গ্রাহকদেরকে উদ্বুদ্ধ করতে পারি যে তারা এখানে সর্বোচ্চ সুবিধাটা পাবে, আমাদের নিজস্ব ব্যাংকেও এই ইলেকট্রনিক মাধ্যমটা খুব সক্রিয়ভাবে এবং খুব স্মুথ একটা ট্রানজাকশনের মাধ্যমে এটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, তারপরে হচ্ছে অনেকগুলো মাধ্যমই আছে, আরটিজিএস আছে, ইএফটি আছে। এগুলো ব্যবহার করে এখন কিন্তু বিকাশের মাধ্যমেও মানুষ অনেক লেনদেন করতে পারে। তো ব্যাংকিং ক্ষেত্রেও বিকাশটা অ্যাড হয়ে গেছে। তো আমি মনে করি যে ঘরে বসে যদি আমরা ব্যাংকিং সেবাটা নিতে পারি সেক্ষেত্রে গ্রাহক এবং ব্যাংকার দুইজনেই অনেক সুরক্ষিত থাকবে। তো এই বিষয়ে আমাদের ব্যাংকারদের যেটা হচ্ছে করণীয় সেটা হচ্ছে যে আমাদের গ্রাহকদের পর্যায়ে পৌঁছে তাদেরকে এই বিষয়টা যদি আমরা অ্যাকসেপ্টেন্সে নিয়ে আসতে পারি ভালো মতো, তাহলে আমাদের রিস্ক ফ্যাক্টরটা অনেকটাই কমে যায়। কিন্তু যে গ্রাহকরা আমাদের কিছু গ্রাহক তো আছেই, তারা আসবেনই অবশ্যই। তো তাদের ক্ষেত্রেও আমাদের স্ট্রিক্টলি মেনটেন করতে হবে তারা যেন, এখন যেমন বাংলাদেশ ব্যাংক নিয়ম করে দিয়েছে যে টিকা ছাড়া ঢুকতে পারবে না ব্যাংকে, মাস্ক ছাড়া ঢুকতে পারবে না। তো এই জিনিসগুলো যদি আমরা একটু স্ট্রিক্টলি মেনটেন করি তাহলে আমাদের ব্যাংকারদের জন্য অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে ব্যাংকিং কার্যক্রমটা পরিচালনা করার জন্য যে ব্যাংকিং সেক্টরটা সচল রাখার জন্য করোনা পরবর্তীকালে আমরা যেন বেশি বেশি যারা ইনভেস্টর আছে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি, সেগুলো আমরা করতে পারি। যে তারপরে হচ্ছে যে সর্বোচ্চ সতর্কতা নিয়ে এবং স্বল্প সংখ্যক জনবল দিয়ে হলেও আমরা সামগ্রিক এফোর্টটা দিয়ে যেন ব্যাংকিং কার্যক্রমটা সচল থাকে, এই ধরনের সচেতনতামূলক ব্যবস্থা নিয়ে আমাদের এই সেক্টরটা চালু রাখতে হবে। ধন্যবাদ জেবিন। উপস্থিত শ্রোতা মণ্ডলী, দৈনিক মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে। প্রতি সোমবার এই ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত অনুষ্ঠান প্রচারিত হয়। আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোতে আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন সবাই সুস্থ ও নিরাপদ থাকতে পারি। দৈনিক মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকায় আপনাদের প্রয়োজনীয় বিজ্ঞাপন দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা চলে যাচ্ছি মনিরুজ্জামান মনির কাছে। মনি ভাই, আপনি একটু বলেন যে বর্তমান চলমান এই পরিস্থিতিতে ব্যাংকিং সেবার মান ধরে রাখতে আমাদের কোন কোন বিষয়ের দিকে নজর রাখা জরুরি? বিষয়টা ক্লিয়ার হলাম না, চলমান মানে কোন বিষয় ধরে রাখতে বলছি? মানে আমাদের যে করোনাকালীন যে পরিস্থিতি, এখানে ব্যাংকিং যে সেবার মান ধরে রাখতে, যেহেতু সেবার মানটা আমরা যেভাবে ধরে রাখতে চাচ্ছি সেভাবে পারছি না, আমরা কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থ হচ্ছি, কারণ ব্যাংকার এবং গ্রাহকের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। এই দূরত্বটা কিভাবে কৌশলগত কিভাবে প্রয়োগ করে আমরা এটাকে মোকাবেলা করতে পারি, বা এই কোন কোন বিষয়গুলোকে আমরা জরুরি গুরুত্ব দিতে পারি? থ্যাংক ইউ, ধন্যবাদ আমাদের সঞ্চালক জেবিল আপুকে। আমাদের বর্তমান অবস্থায় করোনা নিয়ে সারা বিশ্ব হিমশিম খাচ্ছে এই পরিস্থিতিকে সামাল দিতে। বিশেষ করে আমরা দেখছি যে মফস্বল জেলাগুলোতে প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সরকারের সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা এই বিষয়টা নিয়ে চরম হিমশিম খাচ্ছেন। মানুষকে সচেতন করার জন্য যথেষ্ট বেগ পেতে হচ্ছে, মাইকিং থেকে শুরু করে সমস্ত প্রচারণা। কিন্তু
নি- সর্বপর্যায়ে মানুষের ভিতর সচেতনতার অভাবটা আমরা প্রকটভাবে দেখতে পাচ্ছি। ব্যাংকে আমরা ইচ্ছা করলেও স্বাস্থ্যবিধি মানতে পারছি না, আমরা ইচ্ছা করলেও তাদের যে হাত ধোয়ার ব্যবস্থা আছে, স্যানিটাইজার দেওয়ার ব্যবস্থা আছে, মাস্ক আমরা বলেছি যে নো মাস্ক নো সার্ভিস, ব্যাংকে সব জায়গায়, কিন্তু মাস্ক ছাড়াই লোক ঢুকে যাচ্ছে, আমরা আটকাতে পারছি না। দ্বিতীয়ত আমাদের বিশেষ করে সরকারি ব্যাংকগুলোতে যে প্রচন্ড মানে কি বলবো, এটা উপচে পড়া ভিড়ের মতো অবস্থা। আমার মনে হয় যখন বিদেশে আরো হয় তখন ব্যাংকে ভিড় আরো বেশি বেড়ে যায়। এমনও দেখছি একদিন হঠাৎ লোকজন বেশি পরিমাণ, তারা আশঙ্কা করেছে ব্যাংক বন্ধ হয়ে যাবে, এই জন্য মানুষের লেনদেনের পরিমাণও বেড়ে গেছে, সর্বস্তরের মানুষ ব্যাংকে আসছেন। তো ব্যাংকের আমি মনে করি যে গ্রাহক বা ব্যাংকারের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়নি, এ কারণে যে ব্যাংক কখনোই বন্ধ থাকেনি, মানুষের চাহিদার আহ পাশাপাশি ব্যাংক সর্বদাই তাদের সেবা দিয়ে আসছে। সব প্রতিষ্ঠান বন্ধ হলেও ব্যাংক কিন্তু পূর্বাপর খোলাই আছে, এবং রোস্টারিং এর পদ্ধতিতে ব্যাংকের যে কর্মকর্তা কর্মচারীদের বেলায় বলা হচ্ছে, কিন্তু রোস্টারিংও আমরা পালন করতে পারছি না, এই কারণে যে ব্যাংকের কাজের চাপ কিন্তু কোনো মতেই কমছে না। বিশেষ করে আমাদের যেসব ব্যাংকে সরকারি বিভিন্ন ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, তারপরে আপনার মুক্তিযোদ্ধা ভাতা, তারা এত পরিমাণ লোক একত্রে আসে যে স্বাস্থ্যবিধি তো দূরের কথা, মানে হাট বাজারেও এমন ভিড় কমই লক্ষ্য করা যায়। আমরা খুবই কর্তৃপক্ষের যে নির্দেশনা, স্বাস্থ্যবিধি যেমন মানতে বলছেন, পাশাপাশি কোনো গ্রাহক যেন ব্যাংকিং সেবা না পেয়ে ফিরে যায় এমনটাও যেন না হয়, এ ব্যাপারেও নির্দেশনা আছে। বিধায় গ্রাহককে ব্যাংকাররা সবসময় সর্বোচ্চ সেবা দেওয়ার যে প্রথাগত ব্যবস্থা পূর্বাপর চালু আছে, সেটা কিন্তু করোনাকালীন সময়েও সেটা আছে। কোনো গ্রাহক কিন্তু ব্যাংক থেকে ফিরে যাচ্ছে না, বরঞ্চ মনে হয়েছে মানুষের আরো আস্থা অর্জন করেছে ব্যাংকাররা। কারণ তারা যেমন এই স্বাস্থ্যবিধি, নো মাস্ক নো সার্ভিস, আমরা শুধু দেওয়ালেই লেখা আছে, লিফলেটেই সীমাবদ্ধ, বাট মাস্ক পরে না আসা ব্যক্তিকে কিন্তু আমরা সেবা না দিয়েও পারছি না। কারণ হচ্ছে যেন সে বিমুখ না হয়, তার অর্থ অভাব না হয়, করোনাকালীন সময়ে যত অভাবই থাকুক খাদ্যর অভাব যেন না থাকে, পাশাপাশি খাদ্যের অভাব না রাখতে গেলে আপনার ফাইন্যান্সিয়াল হেল্প যেন বিমুখ না হয়, ব্যাংকের কোনো সেবা বঞ্চিত না হয়, এই ব্যাপারটা কিন্তু প্রকট আকারে আমাদের যথাযথ কর্তৃপক্ষ সহ স্থানীয় প্রশাসনও কিন্তু সব সময় আমাদের সাথে যোগাযোগ রাখে, আমরা দেখে আসছি। তাদের সেবাটা যেন যথাযথ পায় এভাবেও তাদের মনিটরিং আছে। আর এ কারণেই ব্যাংকাররা সর্বোচ্চ সেবাই কিন্তু দিয়ে যাচ্ছে। আমার মনে হয় যে এতেই আমরা বুঝতে পারি যে রোস্টারিং বলেন, লকডাউন বলেন, যে ক্ষেত্রেই হোক ব্যাংকাররা কিন্তু সবসময় উপস্থিত ব্যাংকে এবং তার সেবাটা নিয়ে যাচ্ছেন। আমি মনে করি যে এই অবস্থা চলতে থাকলে পারে অব্যাহত সেবা গ্রাহকরা পাচ্ছেন, পাবেন, কিন্তু বেশি করে দরকার মানুষের সচেতনতা। এই সচেতনতাটা যতখানি মানুষ পালন করবে, সচেতন হবে, তত মানুষের ঝুঁকি কমে যাবে, তার নিজের প্লাস ব্যাংকার গ্রাহক সবার। ধন্যবাদ জেবিন। জনাব আব্দুল্লাহ, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের এই যে করোনাকালীন সময়, এই সময় যে কৃষকরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এক্ষেত্রে আমরা ব্যাংকাররা কিভাবে বা ব্যাংক কর্তৃপক্ষ বা ব্যাংকের যে নির্দেশনায় তাদেরকে কি ধরনের সহযোগিতা করা হচ্ছে? অর্থনীতির মধ্যে পড়ে যাচ্ছে। আসলে কৃষকদেরকে সহায়তা করার জন্য সরকার কর্তৃক যে পদক্ষেপ, ওগুলো ব্যাংক নিয়ে থাকে, ওগুলো ব্যাংকের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয়। বিভিন্ন ব্যাংক হয়তো সরকারি, অনেক সময় বেসরকারি। তো এই ক্ষেত্রে সরকারের প্রদত্ত একটা প্যাকেজ ছিল, আপনারা জানেন করোনা সময় এটাকে, ওই প্যাকেজের আওতায় কিন্তু কিছু ঋণ সুবিধা দেওয়া হয়েছিল। কিছু ঋণ সুবিধা গ্রামীণ পর্যায়ে কৃষকদেরকে হয়তো সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, অথবা এনজিওর মাধ্যমে দেওয়া এবং ভবিষ্যতে এখনো ওই সুযোগ সুবিধাটা হয়তো আরো একটু বাড়াতে পারে। অলরেডি ইনক্রিজ আগেও দিয়েছে, এখন ইনক্রিজ হচ্ছে। আরো একটু হয়তো এটা সম্প্রসারিত হতে পারে।
বিশেষ করে। কিন্তু মেইনলি হচ্ছে যে কর্পোরেট লোনের আওতায় যে ঋণগুলো দেওয়া হয়েছে, স্টেটের প্যাকেজ, যেমন ওই, একটা ইন্টারেস্ট রেট কম দিয়ে, আপনি জানেন ওই এসএমই লোনের মাধ্যমে 4% যে ঋণটা দেওয়া হয়েছিল, ওইটা কোনো না কোনো ভাবে কৃষকদের হাতে গেছে ঘুরে ফিরে। আমরা এতটুক ব্যাংকাররা মানে তৃণমূল পর্যায়ে চলে গেছে। আর 5% তো বাংলাদেশ ব্যাংক থেকে ছাড় দেওয়া হচ্ছে, যেটা প্রেজেন্ট 1 ডিজিট লোনের ক্ষেত্রে। ওই ক্ষেত্রে কৃষকদেরকে সহায়তা করা হয়েছে। আর ইউনিয়ন পর্যায়ে হয়তো চেয়ারম্যান এবং যারা জনপ্রতিনিধি ছিল, ওরা কিছু সরকারি সুযোগ সুবিধা ওদের মাধ্যমে সরকার দিয়েছে, এবং ওরা কৃষকদেরকে প্রোভাইড করেছে। আর ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে তো আমরা কম সুদে, খুব সিম্পল একটা সুদে 4% ঋণ প্রদান সহায়তা করেছে। ওইগুলোর মাধ্যমে অর্থনীতিতে কৃষকরা অবদান রাখতে সক্ষম হয়েছে। ধন্যবাদ জেবিন আপু। কৃষি ঋণের ক্ষেত্রে এতটুকুই, এটা আরো ভবিষ্যৎ আরো ইনক্রিজ হবে, আর একটু হয়তো সমস্যা হবে। আমরা চপলার কাছে চলে যাব। চপলা, যদি আমাদেরকে বলতেন যে করোনাকালীন সময় যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আছেন, তাদের ক্ষেত্রে ব্যাংক কি ধরনের সহযোগিতা দিয়ে আসছে বর্তমানে? ধন্যবাদ জেবিন। করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক কম সুদে যারা এক্সিস্টিং আছে আমাদের সঙ্গে, তাদেরকে 30% পর্যন্ত একটা কম সুদে লোন দেওয়ার জন্য একটা নির্দেশনা আছে আমাদের। আমরা যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আমাদেরকে যারা ক্লেম করছে আর কি, তাদেরকে আমরা পর্যবেক্ষণ সাপেক্ষে আমাদের সিঙ্গেল ডিজিটে লোন দিচ্ছি, যার 4.5% বাংলাদেশ ব্যাংক শেয়ার করবেন বলেছেন। তো এই ধরনের সুবিধা তো ব্যাংকার পাচ্ছে। এছাড়াও ক্ষুদ্র ব্যবসায়ীরা বা কৃষি ক্ষেত্রে যেটা করা হচ্ছে, যে কৃষি পণ্যের দাম কমিয়ে দেওয়া হচ্ছে, কৃষি পণ্যের উপর ভর্তুকি দেওয়া হচ্ছে, স্বল্প সুদে কৃষি ঋণ দেওয়া হচ্ছে। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের বিএপিডি সার্কুলারে যেমন বলা হয়েছে যে মেয়াদ উত্তীর্ণ যে লোনগুলো আছে সেগুলোর মেয়াদকাল বাড়িয়ে দেওয়া হচ্ছে। তারপরে কিস্তি দিতে যদি গ্রাহকরা যারা অসুবিধা বোধ করছে, তাদের কিস্তির পরিমাণ তফসিলীকরণ করে পুনর্নির্ধারণ করে দেওয়া হচ্ছে। তো অনেক ক্ষেত্রে কিছু লভ্যাংশ মৌকুফও করে দেওয়া হচ্ছে। তারপরে উৎপাদনমুখী ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে বিনিয়োগ সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এই ধরনের নানান ধরনের ইনসেনটিভ কেয়ার আমরা ব্যবসায়ীদেরকে করে যাচ্ছি সরকারের নির্দেশনা মোতাবেক, এবং ব্যাংকের ইন্টারনাল কিছু পলিসির মাধ্যমে আমরা ব্যবসায়ীদের বাঁচিয়ে রাখার চেষ্টা করছি আসলে। জেবিন। ধন্যবাদ, মূল্যবান তথ্য আপনি দিয়ে সহযোগিতা করছেন। এখন আমি চলে যাব মনি ভাইয়ের কাছে। মনিরুজ্জামান ভাই, আপনি যদি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু পরামর্শমূলক কথা বলতেন, যেটা এবং আমাদের ব্যাংকারদের জন্য ইতিবাচক হবে। তারা আমাদেরকে মনে করছে যে ব্যাংকাররা হয়তো আগের মতো তাদেরকে সেবা দিচ্ছে না, মানে তাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা হচ্ছে আগে তো তারা আমাদেরকে চা খাওয়াতো, চেয়ার টেনে বসাতো, অনেকে কাছে নিতে অনেক গল্প করতো। এখন আমরা যেহেতু বিভিন্ন মানে সামাজিক দূরত্ব বৃদ্ধির কারণে আমরা এগুলো থেকে বিরত থাকছি। এ বিষয়ে দর্শকদের যে ভুল ধারণাগুলো আছে, এগুলো যদি আপনি একটু ভেঙে দিতেন। ধন্যবাদ জেবিন। হচ্ছে প্রথম দিকে যখন এই যে প্রতিটা প্রতিষ্ঠানে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছিল এবং বলা হয়তো যে হাত ধুয়ে আসেন বা সাবান দিয়ে হাত ধুয়ে আসে, তো তখন মানুষ যোগ করে বলতো যে কি হাত ধুয়ে আসবো, খেতে দেবেন নাকি? মানে এমন একটা প্রথা চালু হয়েছিল প্রথম দিকে। কিন্তু মানুষ এখন কিন্তু বুঝতে পারছে যে কেন হাত ধুতে হবে, কেন স্যানিটাইজার মাখতে হবে, কেন মাস্ক পরতে হবে। এখন কিন্তু A to Z সবাই জানে, বোঝে। যে মাস্ক পরে না সেও বুঝতে পারে, তাকে যদি প্রশ্ন করা হয় আমি মাস্ক পরে, সরি আমার পকেটে আছে ভুলে গেছি, কিন্তু বলে না যে মাস্ক কি। তো এখন মানুষের মধ্যে এটা জানা বোঝা
বাকি আছে যে খাওয়া দাওয়া সীমিত করা হয়েছে, যত্রতত্র খাওয়া দাওয়া যাবে না, এটা কিন্তু সাধারণ মানুষ, ব্যবসায়ী অনেকে, আজকে আমি আমার ব্যাংকে অফার করলাম, 2 জনকে চা অফার করলাম, তারা মাস্ক খুললেন না, চা খাইতে চাইলেন না, মানে অফার করলেও তারা সংযত হচ্ছেন। তো আমি এই পূর্বাপর আমাদের 2 জন অতিথির আলোচনা আমি শুনছি, তো আমি এর সাথে কিছুটা যোগ করতে চাই। আপনি জানেন যে ইতিপূর্বে আমাদের প্রথম ফেজে 20,000 কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়েছিল, প্রধানমন্ত্রী ঘোষিত, যেটা ব্যাংকের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয়েছে, যে আমাদের ব্যাংকের উপর নির্দেশনা ছিল যে এই প্রণোদনার টাকাটা যথাযথ ব্যবসায়ী যারা অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত তারা যেন পায়। পরবর্তীতে 30,000 কোটি টাকার একটা প্যাকেজ দেওয়া হয়েছিল, সেটা বিভিন্ন ব্যাংককে ভাগ দেওয়া হয়েছিল, যে যাদের যাদের যে যে এলাকায় যতটুকু দরকার সেই ব্যাপারে। ইতিমধ্যে ব্যবসায়ীদের যে ওই আপু বললেন আগের থেকে যে প্রণোদনা প্যাকেজ সিএমএসএমইর আওতায় যে করোনা কালীন সময়ে সরকার ঘোষিত যে 4% যে সুবিধা দেওয়া হচ্ছে, সরকার ভর্তুকি দিচ্ছে, কিন্তু 9% সুদ, সেখানে 4% গ্রাহককে দিতে হচ্ছে, 5% সরকার ভর্তুকি দিচ্ছে। সর্বক্ষেত্রেই কিন্তু সরকার সহযোগিতা দিয়ে আসছেন, এবং ব্যাংকারদের প্রকৃত যে ব্যাংকের যে গ্রাহক, ব্যবসায়ী, কৃষক, তাদেরকে বাঁচিয়ে নেওয়ার জন্য তাদেরকে যা যা করার দরকার, যতখানি উপযোগী আমাদের এই দেশের সরকার তথা আমাদের ব্যাংক কর্তৃপক্ষের যৌথ সহযোগিতায় এগুলা কিন্তু চলমান আছে। তো আমাদের সবাই ভিতরেই এই করোনা নিয়ে যে প্রথম দিকে আতঙ্ক, ঝুঁকি, এটা যেমন প্রকট ছিল, পরবর্তীতে আবার এই ওমিক্রন আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে সংক্রমণের হার বেশি হলেও মৃত্যু পরিমাণ কিন্তু কম। তো তাই বলে আমাদের থেমে থাকলে হবে না, সবাইকে, করোনা মানে করোনায় মৃত্যুবাহী একটি রোগ, এই রোগকে প্রতিহত করতে হলে, এই রোগ থেকে নিজেদেরকে সেফ রাখা, ব্যাংকার প্লাস গ্রাহক সহ সমস্ত জনপদের মানুষ যাতে সুন্দর থাকে, সুস্থ থাকে এবং নিরাপদে থাকে। নিজেদের নিজেই বাঁচলে হবে না, নিজে বাঁচা মানে আমার পরিবার পরিজনকে বাঁচানো, আমার সহকর্মীদের বাঁচানো, আমাদের সম্মানিত গ্রাহকদের বাঁচানো। এই মানে সংকটময় অবস্থাকে মোকাবেলা করার জন্য যার যেখান থেকে যতটুকু করণীয়, যতটুকু নির্দেশনা, সেটা যথাযথভাবে পরিপালন করলে, সবাই সচেতন হলে, সযত্নে এই স্বাস্থ্যবিধি সযত্নে মেনে চললেই আমাদের এই সংকট মোকাবেলা করা সম্ভব হবে। গ্রাহক ব্যাংকারের দূরত্ব যেমন তৈরি হয়েছে সংকটকে সামনে নিয়ে, তেমনি ভাবে এই পরিস্থিতি ওভারকাম করলে আমাদের সেই ঘনিষ্ঠ সম্পর্ক, আমাদের সেই পুরানো আমলের কালচার, আমরা কাউকে গ্রাহকদেরকে নিয়ে যথাযথ আপ্যায়ন করা, তাদের সাথে আমাদের যে ঘনিষ্ঠতর সম্পর্ক, সেটা আবার অব্যাহত থাকবে। আগামী দিনে সেই সুদিন এর আশায় আমরা সবাই আছি। তবে এই পরিস্থিতি মোকাবেলা করে আমাদেরকে বাঁচতে হবে, সকলকে নিয়েই সবাই বাঁচতে হবে, এটাই এখনকার স্লোগান। ধন্যবাদ জেবিন। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে যাওয়ার আগে আমি আব্দুল্লাহ ভাইকে বলতে চাচ্ছি যে আমাদের তো করোনার সাথে সহাবস্থানেই থাকতে হবে, তাহলে আমাদের ব্যাংকিং সেবা খাতে এটা মানিয়ে নিয়ে চলার বিষয়ে আপনি যদি আপনার কিছু নিজস্ব মতামত ব্যক্ত করতেন। এটা আসলে ব্যাংকিং, আমরা যারা ব্যাংকার, ব্যাংকে কাজ করি, চাকরি করতেছি, ওদের জন্য গুরুত্বপূর্ণ। এবং গ্রাহক ব্যাংকে আসবে, গ্রাহক বিহীন তো ব্যাংক আসলে কল্পনা করা যায় না। তো আমরা যতটুকু দেখলাম এখন আস্তে আস্তে 2020 সালের কঠিন করোনা পরিস্থিতি, লকডাউন এই এবং 21 সালে এখন একটু সাহস পেয়েছে। আর যদি আমি গ্রাহকরা আসতেছে, আমরাও কিন্তু অফিসে যাচ্ছি, মোটামুটি একটু নিজেকে সেফ রাখতেছি, অনেকটা আমরা সচেতন হয়েছি, গ্রাহকরাও সচেতন হয়েছে। ওরা যারা বিভিন্ন ভাবে আসার সময় দেখা যাচ্ছে ওরা নিজেরা মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার অনেক হচ্ছে, কিছু ছাড়া, কিছু বিচ্ছিন্ন হয়তো রুরাল এরিয়ার মধ্যে এটা মেনটেন হচ্ছে না, টাউনের মধ্যে মেনটেন হচ্ছে। আর
এই ব্যাংকিং সেক্টরের মধ্যে গ্রাহকদের কে আমি অনুরোধ করব, বা আমি নিজেও, যে এখন তো অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এটিএম মেশিন, পস, এই যে এগুলো যদি ওরা ইউজ করতে পারে, আমরা ব্যাংকাররা যারা যদি ওদেরকে একটু বোঝাই দিতে পারি, বা ইউজ অনেকে করতে চায় না, পারার পরে ওদেরকে যদি একটু উদ্বুদ্ধ করি, এবং এই ব্যবস্থাগুলো যদি যারা না জানে তাদেরকে যদি হাতে করে দিয়ে একবার দুবার আমরা দেখিয়ে দিই, তাহলে ওই আমরা গ্রাহকদের সাথে, গ্রাহকরাও সন্তুষ্ট হবে এবং আমরাও একটু সেফ থাকবো যে ওরা কম আসবে। আমরাও চাচ্ছি যে মানে ব্যাংকিং খাতে একবার আসুক, বা মাসে একবার দুবার আসুক, বারবার আসুক, না আসুক, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজগুলোর জন্য শুধু আসুক ব্রাঞ্চে। তাহলে এক্ষেত্রে ব্যাংকিং কার্যক্রমও চলবে, গ্রাহক সেবাটাও হবে এবং নিজেরাও সেফ থাকবে। সবাই সবার মধ্যে একটা রিলেশনও বজায় রাখতে হবে। গ্রাহকদের মার্কেটিং, যে আমরা ডিপোজিট আর্ন এবং লোন, এগুলো ব্যাংকের মৌলিক কাজ, এগুলোর জন্য আমাদেরকে যেতে হয় এবং আসতে হয়, মুভমেন্ট করতে হয়। এই মুভমেন্টের মধ্যেও আমরা যাতে কিছুক্ষণ আগে স্যার বললো, আমাদের একজন স্যার, এই এন্টারটেইনমেন্টও তো করতে হয়। আসলে মাস্ক না খুলে বা অনেকে আসে, এখন ওগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। সোশ্যাল ডিস্টেন্স এবং মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, এই যে বিভিন্ন রকমের এই পদ্ধতিগুলো সরকার ঘোষিত এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থেকে যেই গাইডলাইন আমাদেরকে দেওয়া হচ্ছে, ওইভাবে আমাদেরকে সচেতন, আমরা নিজেরাও সচেতন হব এবং গ্রাহকদেরকেও সচেতনতা করব, অথবা এই সচেতনতার জন্য উদ্বুদ্ধ করতে হবে। করার পর গ্রাহকদের সাথেও সম্পর্ক বজায় রাখতে হবে এবং আমাদের ব্যাংকিং কার্যক্রম এবং বজায় রাখতে হবে। দেশের অর্থনীতির জন্য ব্যাংক যেহেতু সরকার গুরুত্বপূর্ণ মনে করে খোলা রেখেছে, সেটাকেও শ্রদ্ধা করে আমাদেরকে কাজ করে যেতে হবে বলে আমি মনে করি। ধন্যবাদ জেবিন আপু। ধন্যবাদ। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো চপের কাছে আমার সর্বশেষ সংক্ষেপে আমাদেরকে একটু জানাবেন যে আমরা তো প্রায় 2 বছর ধরে করোনার সাথে সহাবস্থানে আছি। আমাদের যে ব্যাংকিং সেক্টরে যে অভিজ্ঞতা এবং দর্শকদের যদি কোনো পরামর্শ দিতে চান, আমাদের একটু জানাবেন। আসলে আমি প্রথমেও বলেছি যে ব্যাংক এমন একটা জায়গা যে এটা একদিন বন্ধ থাকলে চলবে না। যেমন হসপিটালগুলো বন্ধ হয়ে যাবে, অর্থনীতি পঙ্গু হয়ে যাবে, বাজারঘাট বন্ধ হয়ে যাবে। তো হসপিটালে যদি ব্যাংকে না আসতে পারে, হসপিটালে বিল পরিশোধ করতে পারবে না, তো মানে সম্পূর্ণ দেশ কোলাপস হয়ে যাবে। তো এই জন্য আমাদের ব্যাংকারদের, যেহেতু আমরা ফ্রন্টলাইনার হিসেবেই কাজ করছি, সেক্ষেত্রে আমরা যেমন গ্রাহকদের প্রতি অনেক দায়িত্বশীল, আমরা চাই আমাদের সর্বোচ্চটা দিয়েই গ্রাহকদেরকে সেবা করার জন্য। ওই জন্য গ্রাহকরাও আমাদেরকে একটু সহযোগিতা করবেন। তারা ইতিমধ্যে এই 2 বছরে অনেকটাই হ্যাবিচুয়েট হয়েছেন যে সোশ্যাল ডিস্টেন্সিং কাকে বলে, তারপরে আপনার মাস্ক পরিধান করলে কি কি উপকার হতে পারে, আপনি না পড়লে আপনার কি ক্ষতি হতে পারে, আপনার পার্শ্ববর্তী লোকের কি ক্ষতি হতে পারে। এটা যদি গ্রাহকরা একটু বিবেচনা করেন, তাহলে হয় কি যে আমরা যেমন একটু কমফোর্ট জোনে থাকতে পারি তাদের সেবাটা দেওয়ার বিষয়ে। যেমন আমি যেন একজন মাস্ক ছাড়া লোক যখন আমার ব্যাংকে ঢুকবে, জোর করেই ঢুকুক বা আমার গার্ডকে উপেক্ষা করেই ঢুকুক, তখন আমি স্বাভাবিকভাবেই একটুখানি হলেও সাই হয়ে যায় বা একটু অপ্রস্তুত হয়ে যায়। তো যদি গ্রাহকরা এটুকু সচেতন থাকেন যে না ঠিক আছে, এটা যেহেতু নিয়ম, সেটা আমার জন্যও ভালো, তো আমি আরেকজনকে কেন বিপদে ফেলবো, এইটুকু সচেতনতা যদি গ্রাহকরা নিজেদের থেকে আমাদেরকে, আমরা যারা যোদ্ধা আছি তাদেরকে একটু সহযোগিতার মনোভাব ওনারা পোষণ করেন, তা আমি মনে করি যে আমরা আমাদের থেকে আমাদের সর্বোচ্চটাই দেবার চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ করে যাব। তো সেক্ষেত্রে দর্শকদের জন্য, দর্শক শুধু বলবো না, দর্শক শ্রোতারাও অনেক দায়িত্ব আছে, যে যারা তাদের প্রতিবেশী বা তারাও তো কোনো না কোনো ব্যাংকের গ্রাহক। তো তাদের প্রতিবেশীকে তাদের সতর্ক করবেন যে ঠিক আছে, আমাদের এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা উচিত, সেটা আমার নিজের জন্য, আমার প্রতিবেশীর জন্য, আমার দেশের জন্য। তো আমরা যদি একে অপরকে এভাবে একটু প্রবুদ্ধ করি, একে অপরের প্রতি একটু কেয়ারিং হই, তাহলে আমাদের মনে হয় যে এই যে প্রতিবন্ধকতাগুলো আছে আপাতত আমাদের সেক্টরে এবং বিভিন্ন সেক্টরে, যেমন শপিং মল,
শুধুমাত্র আমি দেখেছি যে হসপিটালে কেউ মাস্ক ছাড়া ঢোকে না, কারণ জানে ওখানে অনেক রোগী। এটা একটা বিষয়। ব্যাংকে তো এত রোগী থাকার কথা না, তো ওই জন্য একটু বিন্দাস হয়েই ঢুকতে চেষ্টা করে। যাই হোক, এখন আমি বলবো যে আগের চাইতে পরিস্থিতি অনেকটাই মানে কন্ট্রোলে আছে। অনেকেই এখন অনেক সচেতন। আমরা এই শব্দগুলোর সাথে অনেকেই পরিচিত হয়ে গেছি। তারপরে আমি গ্রাহকদেরকে অনুরোধ করব যে আপনারা আমরা যেমন আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, আমরা কিন্তু অনেক ব্যাংকার, আমি দুঃখের সাথেই বলছি যে অনেক ব্যাংকার আমাদের ছেড়ে চলে গেছেন। অকালেই চলে গেছেন অনেকে। এখনো অনেকে অসুস্থ আছেন। প্লিজ আমরা আপনাদেরকে সেবা দিয়ে যাব আমাদের সর্বোচ্চ দিয়ে। আপনারা একটু সচেতন হয়ে আমাদের প্রতি একটু সহায় হবেন। ধন্যবাদ জেবিন। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে দর্শক শ্রোতাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। করোনাকালীন সময়ে আমরা সামাজিক দূরত্ব বজায় রাখবো, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাব না, মাস্ক ব্যবহার করব, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোবো, নিজে সচেতন থাকবো, অন্যকে সচেতন রাখবো। সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।